ভারতের পাল্টা আঘাতে বিধ্বস্ত পাকিস্তান। বৃহস্পতিবার রাত্রে ভারত পাকিস্তানের একাধিক জায়গায় কিন্তু প্রত্যাঘাত করেছে। একেবারে বিধ্বস্ত পাকিস্তান। লাহোর, করাচি সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভারত আক্রমণ চালিয়েছে। এখন যেটা শোনা যাচ্ছে, জানতে পারা যাচ্ছে যে এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির তাকে সরানো হতে পারে, এবং শুধু সরানোই হতে পারে না, তাকে হেফাজতেও নেওয়া হতে পারে। এবং তার জায়গায় যেটা জানা যাচ্ছে, সেনাপ্রধান হতে পারেন শামসাদ মির্জা। এখন কাশ্মীরের পহেলগাঁওয়ে যে জঙ্গি হামলা হয়েছিল, সেখানে ২৬ জন নিরীহ পর্যটক মারা যায়। তার পাল্টা স্বরূপ ভারত পাকিস্তানে প্রত্যাঘাত করে। অপারেশন সিন্দুর নামে প্রত্যাঘাত করে ভারত। কিন্তু তারপর যদি পাকিস্তান আর ভারতে আক্রমণ না করত, তাহলে হয়তো ভারত আক্রমণের দিকে নাও যেতে পারত। কিন্তু ভারত অপারেশন সিঁদুর করার পর, মানে প্রত্যাঘাত করার পর, পাকিস্তান আবার ভারতে আক্রমণ করার চেষ্টা করেছে, আক্রমণ করেছে। যার ফলে ভারত কিন্তু এবার বড়সড় একবার প্রত্যাঘাত দিল। আমি আগের একটি ভিডিওতে বলেছি যে ভারত কিন্তু যেটা 6ই মে দিবাগত রাত্রে অপারেশন সিঁদুর নামে যে প্রত্যাঘাতটি করেছে, সেখানে মূলত 9টি জঙ্গি ঘাঁটি বেছে বেছে ভারত আক্রমণ করেছিল। সেখানে কিন্তু সেনাঘাঁটি আক্রমণ করা হয়নি, পাকিস্তানের সাধারণ মানুষকে আক্রমণ করা হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলো আক্রমণ করা হয়েছিল। ভারত কিন্তু একবার কমপ্লিট পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করেছিল না। কিন্তু অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যখন আবার ভারতে আক্রমণ করতে চেষ্টা করলো, আক্রমণ করলো, তখন কিন্তু ভারত একেবারে পাল্টা প্রত্যাঘাত এবং বড়সড় প্রত্যাঘাত করেছে। কিন্তু বৃহস্পতিবার রাতে পাকিস্তানের একাধিক শহর একবারে বিধ্বস্ত। দেখি কোন কোন জায়গা ভারত আক্রমণ করেছে, পাকিস্তানের কি কি ধ্বংস করেছে ভারত। ভারতের প্রত্যাঘাতে বিধ্বস্ত পাকিস্তান। আর ভারতের প্রত্যাঘাতের পর সরানো হতে পারে প্রাক সেনাপ্রধান আসিফ মুনিরকে। নতুন পাক সেনাপ্রধান হতে পারেন শামসাদ মির্জা। যেটা বললাম, মানে পাকিস্তানের জনতাও এখন সেনাপ্রধানের উপরে ক্ষিপ্ত। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে সরিয়ে দেওয়া হতে পারে, তার জায়গায় সেনাপ্রধান হতে পারেন শামসাদ মির্জা। এমনকি যারা ইমরান খানের সমর্থক, তারা পর্যন্ত রাস্তায় নেমে পড়েছে, তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা ইমরান খানকে ছাড়ার দাবিতে আন্দোলন শুরু করেছে। তারা একথাও বলছে যে প্রয়োজন ইমরান খানকে জেল থেকে বের করে নিয়ে আসবে তারা। এখন ক্ষমতার পালাবদলও কিন্তু এই পরিস্থিতিতে ঘটে যেতে পারে। শুধু অপসারণই নয়, কোনো কোনো সূত্র মারফত জানা যাচ্ছে হেফাজতেও নেওয়া হতে পারে পাক সেনাপ্রধান আসিফ মুনিরকে। ভারতের পাল্টা আঘাতে পাকিস্তানে একেবারে থরথরি কম্প, মানে কাঁপতে শুরু করেছে। তাই পাকিস্তানের সেনাপ্রধানকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া হতে পারে। পাক হামলার পাল্টা অ্যাকশানে ভারত জল, স্থল ও বায়ুসেনা, মানে 3 দিক দিয়েই কিন্তু ভারত আক্রমণ শুরু করে দিয়েছে। করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। 8 থেকে 12টি বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। INS বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বড়সড় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আকাশপথের পর এবার জলপথে অ্যাকশনে ভারতের যুদ্ধ জাহাজ INS বিক্রান্ত, খবর মারফত জানা যাচ্ছে। করাচি নৌবন্দরে বড় অ্যাকশনে INS বিক্রান্ত, সূত্রের খবর। অ্যাকশনে মানে বিভিন্নভাবে অ্যাকশন শুরু হয়েছে। আচ্ছা, তারপরে করাচি ও লাহোরে বড়সড় অ্যাকশনে ভারত।
পুরো পাকিস্তানে জারি ব্ল্যাক আউট। জানা গিয়েছে পাকিস্তানের 3 শহরের ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের 60টি মানে 60 মিসাইল ধ্বংস করলো ভারত। পাকিস্তানের 60টি মিসাইল ধ্বংস করলো ভারত। পাকিস্তানের 2টি JF-17 বিমান মানে 17 JF-17 ও একটি F-16 বিমান ধ্বংস করলো ভারত। সব মিলিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান ধ্বংস করলো ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান। পাকিস্তানের 3টি যুদ্ধ বিমান কিন্তু ভারত অলরেডি ধ্বংস করে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। জম্মুর আকাশে একাধিক পাক দ্রোণের দেখা গিয়েছিল, সেগুলি ধ্বংস করল ভারত। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে পাক দ্রোণ। পাকিস্তানের 5টি শহরে এয়ার ডিফেন্স ধ্বংস করেছে ভারত। শ্রীনগর এয়ারপোর্টে হাই অ্যালার্ট জারি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পাঠানকোট এয়ারবেসে লাগাতার বেজে চলেছে সাইরেন। পাঠানকোটে 5 থেকে 6টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাঠানকোটে হামলার চেষ্টা ব্যর্থ পাকিস্তানের, মানে পাঠানকোটে যে হামলার চেষ্টা করেছিল পাকিস্তানের, সেটা কিন্তু পাকিস্তান যে চেষ্টা করেছিল সেটা কিন্তু ব্যর্থ হয়েছে। পাঞ্জাবের বিভিন্ন শহরে জারি ব্ল্যাক আউট। পুরো জম্মু জুড়ে ব্ল্যাক আউট চলছে। জম্মু বিশ্ববিদ্যালয়ের কাছে 2টি পাক দ্রোণ মেরে নামিয়েছে ভারত। মানে পাকিস্তান যে আক্রমণগুলো করতে এসছে ভারত কিন্তু সেগুলো প্রতিহত করে দিয়েছে। ভারত কিন্তু পাকিস্তানের দ্রোণগুলোকে সব ডিস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। পাকিস্তানের হামলার পাল্টা লাহোরে দ্রোণ হামলা ভারতের। লাহোরেও কিন্তু ভারত দ্রোণ হামলা চালিয়েছে। প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে এ কথা কিন্তু ভারতের বিদেশমন্ত্রী এস শঙ্কর আগেই জানিয়েছেন যে প্রতিটি হামলার যোগ্য জবাব দেওয়া হবে। জলন্ধরে 2টি পাক দ্রোণ ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের 3টি শহরে ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছে ভারত। তো একসঙ্গে একবারে ভারত একসঙ্গে মানে অ্যাকশনে নেমেছে। স্থল জল এবং বায়ুসেনা, একবার 3টি বাহিনী কিন্তু একসঙ্গে একেবারে অ্যাকশনে নেমেছে। এবং পাকিস্তানের কোনো দ্রোণ কিন্তু যেটা জানা যাচ্ছে ভারতের মাটি ছুঁতে পারেনি, অর্থাৎ পাকিস্তানের প্রতিটি হামলাকে কিন্তু ভারত ব্যর্থ করে দিয়েছে। সেটা আমাদের ভারতের প্রতিরক্ষা মন্ত্রক থেকে কিন্তু জানানো হয়েছে যে ভারত পাকিস্তানের প্রতিটি হামলাকে কিন্তু ব্যর্থ করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান একেবারে বিধ্বস্ত ভারতের কিন্তু এই প্রত্যাঘাতে, এই হামলায়। কিন্তু পাকিস্তান যদি ভারতের অপারেশন সিঁদুর যে প্রত্যাঘাত ভারত করেছিল পাকিস্তানের উপরে, মানে কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার পর পাল্টা প্রত্যাঘাত হিসাবে ভারত যে অপারেশন সিঁদুর করেছিল, তারপর যদি পাকিস্তান আর হামলা না চালাতো তাহলে কিন্তু ভারত হয়তো এত বড় সড়ো অ্যাকশানের দিকে যেত না। কিন্তু তারা যেহেতু আবার ভারতের উপর আক্রমণ করেছে, তাই ভারত কিন্তু আর ছাড়ছে না, ছাড়বে না। একবারে বড় সড়ো অ্যাকশানে কিন্তু ভারত চলে গিয়েছে। পাকিস্তান একেবারে কাঁপতে শুরু করেছে, থরথর কম্প অবস্থা পাকিস্তানের জনগণ রাস্তায় নেমে পড়েছে। এমনকি সেনাপ্রধানকে সরিয়ে দেবে যেটা জানা যাচ্ছে, পাকিস্তানের সেনাপ্রধানকে। তারপর জনগণ ইমরান খানের পার্টির কর্মী সমর্থকরা রাস্তায় নেমেছে ইমরান খানকে জেল থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য। একেবারে একটা বিশৃঙ্খল পরিস্থিতি এবং ভারতের আক্রমণে একেবারে বিধ্বস্ত ভারত। পাকিস্তানের কিন্তু এবার বোঝা উচিত যে ভারতকে এইভাবে বারবার যদি এইভাবে যদি বিরক্ত করা যায়, ভারত কিন্তু বসে থাকবে না, বসে থাকতে পারে না।
ভারতের সঙ্গে এর আগে পাকিস্তানের এর আগেও যুদ্ধ হয়েছে, একাধিক যুদ্ধ হয়েছে, 4টি যুদ্ধ হয়েছে। 1947-48 সালে, মানে ভারত বিভাগ হওয়ার পরই 48 সালে, 47-48 সালে হয়েছে। 1965 সালে হয়েছে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছে। আবার 2025 সালে। এর আগে যে 4টি যুদ্ধে একটিতেও কিন্তু পাকিস্তান জিততে পারেনি, সবকটি যুদ্ধেই কিন্তু ভারত জয়লাভ করেছে। 1971 সালে যখন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারত যুদ্ধ শুরু করলো পাকিস্তানের বিপক্ষে, যুদ্ধ চলছে। 1971 সালের 15ই ডিসেম্বর পাকিস্তান হুমকি দিল যে হিন্দুস্তানকে তছনছ কর দেঙ্গে, ধ্বংস করে দেব, এরকম হুমকি দিয়েছিল পাকিস্তান 1971 সালে 15ই ডিসেম্বর। অথচ দেখা গেল 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান আর্মির প্রায় 93,000 সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করলো, মানে হুমকি দেওয়ার একদিন পরে। তো পাকিস্তান বরাবরই একটু মুখে হুমকিটা একটু দেয়, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু তারা ভারতের সঙ্গে কোনো সময়ই টক্কর দিতে পারেনি। আর এখন তো ভারতের অর্থনীতি, ভারতের সামরিক শক্তি অনেক অনেক এগিয়ে গিয়েছে। শেষে একটা কথাই বলবো যে পাকিস্তানের এই পরিস্থিতি দেখে এখন যে বাংলাদেশের সরকার রয়েছে দখলদার, বেআইনি, অসাংবিধানিক, এই সরকার এবং এই সরকারের উপদেষ্টা এবং এই সরকার যাদের সমর্থনে রয়েছে জামাতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি, মানে ছাত্রদের, আপনারা একটু সাবধান। এই যে সরকার রয়েছে পাকিস্তানপন্থী সরকার, মানে 1971-এর চেতনা বিরোধী সরকার এখন বাংলাদেশে রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী সরকার, পাকিস্তানপন্থী সরকার। আর বাংলাদেশের যে ডক্টর ইউনূসের, যে স্বৈরাচার ইউনূস মিডিয়া যেভাবে ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, পাকিস্তানের পক্ষ নিয়ে অসত্য তথ্য যেভাবে উপস্থাপন করছেন, উপদেষ্টারা, সমন্বয়করা যেভাবে বারবার ভারত সম্পর্কে বিরোধী বক্তব্য দিচ্ছেন, ভারতকে হুমকি দিচ্ছেন, সাবধান হয়ে যান। এর আজ কিন্তু আপনারাও পাবেন। একটু ধৈর্য ধরুন, উচিত জবাব ভারত কিন্তু দেবে, বেশি যদি বাড়াবাড়ি করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাশে ভারত 1971 সালে দাঁড়িয়েছিল। এখনও ভারতের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে আছে। বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ, 1971-এর যারা স্বাধীনতার বিশ্বাসী মানুষ, তাদের পাশে ভারতের জনগণ আমরা আছি। কিন্তু আমরা এই দখলদার সরকার, অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, পাকিস্তানপন্থী সরকার, এই সরকারের পাশে ভারত থাকতে পারে না, ভারতের জনগণ থাকতে পারে না। আর সম্মানিত দর্শক, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।